ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত। আজ আমরা একটা প্রশ্ন সামনে নিয়ে এসেছি। একটা প্রশ্ন উঠেছে, রাষ্ট্রের ভেতরে কি রাষ্ট্র থাকে? একটু প্রচলিত ভাষায় বলা যাক, একটি শব্দ ইদানিং প্রচণ্ডভাবে আলোচনা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম পর্যন্ত, সেটা হচ্ছে ডিপ স্টেট। অর্থাৎ রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হিসেবে আমরা যাদেরকে চিনি, একটি সরকার থাকে, সরকার প্রধান থাকে, মন্ত্রিসভা থাকে এবং বিচারিক এবং প্রশাসনিক নানান কাঠামো থাকে, সেইটার বাইরে বা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে এমন একটি অর্গানের কথা উঠে এসেছে। প্রশ্নটি সামনে এনেছেন আসলে বহুল আলোচিত, আজকে যিনি হচ্ছে অভিষেক নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প, তিনি বিষয়টি সামনে নিয়ে এসেছেন। তো আমাদের এই ডিপ স্টেট বুঝতে গেলে বা ডিপ স্টেট নিয়ে আলোচনাটা হঠাৎ করেই কি এলো কিনা বা এই ধরনের আলোচনা আগেও হয়েছে কিনা সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। আমরা মূলত এই জায়গাটিকে আমরা কয়েকটি ভাগে হচ্ছে আলোচনার চেষ্টা করব। প্রথম হচ্ছে যে ডিপ স্টেট আসলে কি, কবে থেকে এটি আলোচনায় এলো, এখন কি কারণে আলোচনায়, বা আমেরিকায় এই ডিপ স্টেটের অস্তিত্ব আদৌ আছে কিনা, বিভিন্ন তথ্য উপাত্ত আসলে কি বলছে, আর কোন কোন জায়গায় আছে, বা এটার বাস্তব পরিস্থিতিটা আসলে কি। তো ডিপ স্টেট শব্দটিকে নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণের দিকে যাই, ডিপ স্টেট শব্দটি প্রথম এসেছে আসলে হচ্ছে, যদি ইতিহাসের একদম আগে একটু পেছনে আমরা যাই তাহলে দেখব যে ৯০-এর দশকে, গেল শতকের ৯০-এর দশকে প্রথম লিখিতভাবে এই শব্দটি প্রয়োগ হয়, সেটা হচ্ছে তুরস্কে। এর আগে এই শব্দটি ব্যবহৃত হওয়ার পর এই ধরনের একটি কাঠামো নিয়ে আলোচনা এসেছিল, সেটি হচ্ছে ১৯২৩ সালে। মজার বিষয় হচ্ছে সেটিও কিন্তু তুরস্কে। সেখানে সেনাবাহিনীর বা তুরস্কের তখনকার যে সামরিক বাহিনী, সেটার সিক্রেট বা গোপনীয় কর্মকাণ্ডকে ঘিরে এই শব্দের উৎপত্তি বলা যায়, যেটা আমরা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারি সহ বিভিন্ন জায়গায় আমরা যে ধরনের রেফারেন্স পাচ্ছি, সেখানে লিখিতভাবে প্রথম এটি সামনে হাজির হয় আসলে ১৯৯৭ সালে একটি বিচারিক প্রক্রিয়ার মধ্যে। সেখানে তুরস্কে এই প্রথমবারের মতো সরকারি নথিতে ডিপ স্টেট শব্দটি প্রয়োগ হয়। তো হঠাৎ করে কেন এই আলোচনাটা এলো? আসলে হঠাৎ করে না, আসলে আমরা এক্ষেত্রেও একটু পেছনে যেতে হবে। ২০১৬ সালে প্রথম এই ডিপ স্টেট শব্দটি প্রয়োগ করা হয়, যেটা মার্কিন রাজনীতিতে উঠে আসে। সেটা হচ্ছে স্টিভ ব্যানন। আপনারা স্টিভ ব্যাননের নাম হয়তো শুনে থাকবেন, যারা মনে করতে পারছেন না তাদের জন্য বলে দেই। স্টিভ ব্যাননকে বলা হতো, কোট আনকোট হতো শব্দটি আমি বিশেষভাবে জোর দিচ্ছি, স্টিভ ব্যাননকে বলা হতো ডোনাল্ড ট্রাম্পের ব্রেইন হিসেবে। অর্থাৎ ট্রাম্পকে অপারেট করতেন যারা, বা যে মাথা, তার একজন হচ্ছেন এই স্টিভ ব্যানন। স্টিভ ব্যানন ২০১৬ সালে প্রথম এই ডিপ স্টেটের কথা বলেন এবং তিনি বলেন যে মার্কিন যেই রাজনীতি, মার্কিন যেই প্রশাসনিক কাঠামো এবং মার্কিন যেই বাণিজ্যিক, অর্থনৈতিক এবং তাদের হোমল্যান্ড সিকিউরিটি, এই সব কিছুর ক্ষেত্রে যদি নতুন করে যুক্তরাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে যুক্তরাষ্ট্রের এই ডিপ স্টেটকে পাল্টে দিতে হবে বা ডিপ স্টেটকে নবায়ন করতে হবে। তো এটি ফের সামনে এলো কখন? ফের সামনে এলো ২০২৪ সালে নির্বাচনী প্রচারের সময়। ডোনাল্ড ট্রাম্প বিশেষত একদম পরিষ্কারভাবে তিনি যে কথাগুলো বললেন প্রচারে, সেটা হচ্ছে ডিপ স্টেটকে তিনি ভেঙে চুরে দেবেন, ছিন্ন ভিন্ন করে দেবেন, এটা এলো। এবং আরেকজন ফ্লোরিডার গভর্নর ছিলেন রন ডিসান্টিস, তিনি বললেন যে তিনি এই ডিপ স্টেটের কিছুই আর অক্ষত রাখবেন না যদি তিনি ক্ষমতায় যেতে পারেন। তো এই হচ্ছে মুখ্য আলোচনা আসলে, যে ডিপ স্টেটের প্রসঙ্গটি কিভাবে আবার সামনে এলো। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি বা এই জিনিসগুলো আসলে কেমন, ডিপ স্টেট বলতে আসলে কি বোঝায়। তো আমরা এ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লেখাপত্র ঘেটে বা জনপরিসরে যে ধরনের আলোচনা আছে, যে কেউ না কেউ হয়তো আমরা যাদেরকে সামনে দেখি তাদের পরিচালনা করছে। এরা কারা হতে পারে? মূলত হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি, যারা নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহির একটা বিষয় থাকে, প্রশাসনিক একটি কাঠামো থাকে, প্রশাসনিক কাঠামোরও এক ধরনের জবাবদিহির বিষয় থাকে। ডিপ স্টেট হচ্ছে সেই অংশ, রাষ্ট্রের ক্ষমতাধর সেই অংশ, যে বা যারা
এই নির্বাচিত জনপ্রতিনিধি বা জবাবদিহির আওতায় থাকা যেই প্রতিনিধিদের আমরা দেখি তাদের নিয়ন্ত্রণ করতে পারে। এরা কারা? এরা হতে পারে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে যেটা আসে সেটা হচ্ছে সামরিক বাহিনীর সাথে যুক্ত বা সামরিক বাহিনীর কন্ট্রাক্টের সাথে যুক্ত বিভিন্ন ব্যবসায়ী হতে পারে, সামরিক বাহিনী ইটসেলফ হতে পারে। এ ধরনের যেই বডিগুলো আছে এরা আসলে রাষ্ট্রের মূলনীতি বা নীতি প্রণয়নের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে, যেটা এড়িয়ে যাওয়া অনেক সময় জনপ্রতিনিধিদের পক্ষে সম্ভব হয় না। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলছেন এই যে কাঠামোগুলো আছে, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তিনি বিশেষত জোর দিচ্ছেন হচ্ছে সিআইএ এবং এফবিআই এর উপর। তো এইটা অনেকটা ছায়া সরকারের মতো, অর্থাৎ যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, যাকে কোনোভাবেই প্রশ্নের আওতায় আনা যায় না, কিন্তু যে আসলে আমাকে বা নাগরিককে সরকারের দৃশ্যমান সরকারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। তো এইটা এক ধরনের গোপন ক্ষমতা কাঠামোও বলা যেতে পারে। এটার পার্ট হিসেবে কারা থাকতে পারে? প্রভাবশালী ব্যবসায়ীরা থাকতে পারে সামরিক বাহিনী সরাসরি, থাকতে পারে সামরিক নানা কাজের চুক্তি পাওয়া বিভিন্ন ব্যক্তি বর্গ বা প্রতিষ্ঠান, এমনকি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও, যারা এনজিওদের ক্ষেত্রেও এই ধরনের ডিপ স্টেটের তকমা জুড়ে দেওয়া যেতে পারে। এখন কথা হলো যে যুক্তরাষ্ট্রে এই ধরনের যেই আয়োজনটি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই ডিপ স্টেট তিনি ভেঙে দেবেন। কিভাবে ভাঙতে পারেন তিনি, আসলে এই ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপের দিকে এগোচ্ছেন, সেটার দিকে যদি আমরা যেতে চাই তাহলে আমরা দেখব যে দুজন ব্যক্তি এক্ষেত্রে সামনে চলে এসেছেন। একজন হচ্ছেন বিবেক রামাস্বামী, আরেকজন হচ্ছেন ইলন মাস্ক। ইলন মাস্কের সাথে অনেকেই পরিচিত। বিবেক রামাস্বামীর একটি কমেন্ট বা বিশেষভাবে উল্লেখ করতে হয়, তিনিও কিন্তু রাজনীতির বাইরের একজন ব্যক্তি, একজন পুরোদস্তুর ব্যবসায়ী হিসেবে তিনি বলছেন যে ডেমোক্রেটিক অ্যারেনাতে তিনি ডিপ স্টেট ভেঙে দেবেন। তো মজার বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবার সরকার গঠনের বা প্রশাসন গঠনের ক্ষেত্রে তিনি একটি নতুন বিভাগ খুলেছেন, যে বিভাগটাকে বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, বা সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে ডগ। এই ডগের দুজন একসঙ্গে হচ্ছে নেতৃত্ব দেবেন। একজন হচ্ছেন ইলন মাস্ক, আরেকজন হচ্ছে বিবেক রামাস্বামী। তারা দুজন কি ধরনের পজিশন নিতে পারেন? আমরা এর আগের আলোচনায়, গেল পর্বে আমরা একটা আলোচনার মধ্যে আমরা বলেছি যে ডোনাল্ড ট্রাম্প তার ব্যয় সংকোচন নীতি এবারও গ্রহণ করবেন। ব্যয় সংকোচন নীতির ক্ষেত্রে ফুড স্ট্যাম্পের মতো প্রোগ্রামের উপরেও উনি হাত দিতে পারেন, ওবামা কেয়ার বা হচ্ছে মেডিকেয়ারের উপরে তিনি হাত দিতে পারেন, বা সোশ্যাল সেফটি নেট ওভারঅল যদি আমি বলি সেটার উপরে হাত দিতে পারেন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, তিনি বলছেন ফেডারেল যেই অর্থায়ন বিভিন্ন এনজিওর কাছে যায় সেই অর্থায়ন তিনি বন্ধ করবেন, বা এই অর্থায়নের পরিমাণ তিনি ব্যাপকভাবে কমিয়ে আনবেন। এই ফেডারেল এনজিওর ইস্যুটা, ফেডারেল অর্থায়নের পরিচালিত এনজিও, সেইখানে তিনি কি ধরনের বিষয়গুলো আনছেন? উনি বলছেন যে ফেডারেল বেতনে রাখা বেসরকারি কর্মী, এটাই আসলে ফেডারেল অর্থায়নে পরিচালিত বিভিন্ন এনজিওর যে কর্মী বাহিনী আছে তাদের বিষয়। তো এক্ষেত্রে একটু তাকালে আমরা দেখব যে ফ্লোরিডাতেই আপনার মার্কিন যেই ব্যুরোক্রেট বা ব্যুরোক্রেসি আমলার, মার্কিন প্রশাসনের সাথে ফেডারেল গভর্নমেন্টের সাথে যুক্ত সরাসরি আমলাদের 1 লক্ষ আমলার বাড়ি হচ্ছে ফ্লোরিডাতে, যেটা আবার কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নিজেরও একেবারে নিজ অঙ্গরাজ্য বলা যায়। আর হচ্ছে 50 লাখ মেডিকেয়ার সুবিধাভোগী আছে এই ফ্লোরিডাতে, 16,000 ব্যবসা প্রতিষ্ঠান আছে। এটার পেছনে কি পরিমাণ ব্যয় আসলে হয়? 2000 সাল থেকে এই পর্যন্ত $25,000 কোটি শুধু এই দিকেই গেছে। কোন দিকে? প্রতিরক্ষা খাতের বিভিন্ন কন্ট্রাক্টের সাথে এই যে কর্মী বাহিনীর কথা বলা হচ্ছে এরা কোনো না কোনোভাবে যুক্ত, এবং এই কন্ট্রাক্ট বাবদই $25,000 কোটি গিয়েছে। তো ইলন মাস্ক বলছেন এ ধরনের যে কর্মী বাহিনী ফেডারেল সরকার নাগরিকদের করের টাকায় পুষতে হয়, সেইটা তিনি হচ্ছে ব্যাপকভাবে কমিয়ে আনবেন। কি পরিমাণ কমাতে পারবেন? তিনি বলছেন $2 লাখ কোটি, $2 ট্রিলিয়ন। তো $2 লাখ কোটি শুনে চোখ কপালে উঠতে পারে, কিন্তু অ্যামাউন্টগুলো আসলে এ ধরনেরই। মজার বিষয় হচ্ছে এই যে অ্যামাউন্টটা, এই যে অঙ্কটা আমরা দেখছি যেটা অনেক বড়, এই অ্যামাউন্টটা আসলে কোনো না কোনোভাবে প্রতিরক্ষা খাতের সাথে যুক্ত বিভিন্ন প্রজেক্ট, তাদের বিভিন্ন কেনাকাটা, তাদের
সামরিক বাহিনীর যুদ্ধ ফেরত যেই সেনারা আছে তাদের যেই সুবিধা আছে এইটার সাথে কোনো না কোনোভাবে যুক্ত, অর্থাৎ সামরিক বাহিনী প্রসঙ্গটি চলে আসে, যেটার সাথে আসলে পেন্টাগন কোনো না কোনোভাবে যুক্ত, যেটার সাথে আসলে হচ্ছে সিআইএ বলি, এফবিআই বলি। আপনি খেয়াল করবেন যে প্রথম মেয়াদে এসে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা হিলারি ক্লিন্টনের সাথে তার দ্বৈরথের প্রসঙ্গ টেনেই তিনি বারবার এফবিআই প্রধানকে বদলের কথা বলেছিলেন। এবারও কিন্তু তিনি একই কথা বলছেন যে এসেই এফবিআই প্রধান পদে তিনি বদল অবশ্যই করবেন। তো এই গেল হচ্ছে মার্কিন যে কাঠামো, সেই মার্কিন কাঠামোর ভিতরে তাহলে কয়েকটি বিষয় আসছে। একটি হচ্ছে প্রভাবশালী ব্যবসায়ী যারা কোনো না কোনোভাবে সামরিক বাহিনীর কোনো না কোনো ধরনের কন্ট্রাক্টের সাথে যুক্ত। 2 নম্বরে আসছে হচ্ছে সামরিক বাহিনী স্বয়ং। 3 নম্বরে আসছে গোয়েন্দা বাহিনী। 4 নম্বরে আসছে হচ্ছে বিরাট আকায় যে আমলাতন্ত্র আছে সেই আমলাতন্ত্র। 5 নম্বরে আসছে হচ্ছে ফেডারেল অর্থায়নে সুবিধাভোগী বা বেতন ভাতা পাওয়া বেসরকারি কর্মী অর্থাৎ এনজিও কর্মী যারা। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো সাথে তারা এইটাকে আইডেন্টিফাই করছেন হচ্ছে ডিপ স্টেট হিসেবে। তো এই ধরনের কাঠামো কি অন্য কোথাও আছে? তো আমরা যদি একটু তাকাই ইরানের দিকে, ইরানে আমরা দেখব যে ইরানের সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে বা হচ্ছে, কিন্তু সারা বিশ্ব আসলে তাকিয়ে থাকছে হচ্ছে খামেনির দিকে, বা সারা বিশ্ব আসলে তাকিয়ে থাকছে রেভলিউশনারি গার্ডের দিকে, যারা হচ্ছে আলটিমেটলি সিদ্ধান্তটি নিচ্ছে, যারা আলটিমেটলি বলে দিচ্ছে যে সরকার আসলে কি ধরনের সিদ্ধান্ত নেবে। একই রকমে আমরা যদি দেখি চীনের দিকে, চীনের সরকার, হ্যাঁ এখন শি জিনপিং একই সঙ্গে প্রচণ্ড প্রভাবশালী কমিউনিস্ট পার্টির মধ্যে এবং হচ্ছে সরকারে, কিন্তু আপনি যদি চীনের দিকে একটু ভালো করে তাকান দেখবেন যে হচ্ছে চীনের নীতি প্রণয়নের জায়গায় কমিউনিস্ট পার্টির প্রভাব বা কমিউনিস্ট পার্টির যে নেতৃত্ব সেটা বড় ধরনের একটা ভূমিকা পালন করে। আপনি পাশেই আমাদের এই দক্ষিণ এশিয়ার ভিতরে পাকিস্তানের দিকে তাকাতে পারেন। পাকিস্তানে যেটা হয় সেটা হচ্ছে, পাকিস্তানে আমরা জানি যে পাকিস্তানের টোটাল পলিসি ডিপেন্ড করে হচ্ছে তাদের সামরিক বাহিনী আসলে কি চায়। আমরা সর্বশেষ ইমরান খানের সরকারকেও পড়ে যেতে দেখেছি। পাকিস্তানে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সরকার তার পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি। তো সেটার ক্ষেত্রে হচ্ছে প্রচণ্ড রকমের একটা দায় কাঁধে চেপে বসে হচ্ছে পাকিস্তান আর্মির ওপরে। ঠিক একইভাবে পাকিস্তান বিচার বিভাগকেও আমরা দেখেছি কোনো না কোনোভাবে হচ্ছে ব্যাপক প্রভাব বিস্তার করতে, যেটা পারভেজ মোশাররফের সময়টাতে আমরা দেখেছি, যেটা এরপরে বিভিন্ন সময়ে বিচার বিভাগের জায়গা থেকে আমরা দেখেছি হস্তক্ষেপের এক ধরনের বিষয় বা এক ধরনের রায়ের মধ্য দিয়ে হোক, যেভাবেই হোক এক ধরনের। কিন্তু সেই ক্ষেত্রেও একটা মজার বিষয় হচ্ছে পাকিস্তান বিচার বিভাগকে আবার বলা হয় আর্মি দ্বারা প্রচণ্ড রকমের ডোমিনেট হতে। তো এরকম উদাহরণ কিন্তু আমাদের আসলে হাতে একেবারে নেই এটা বলা যাবে না। ইউএসের ক্ষেত্রে বিষয়টি আলোচনায় উঠে আসার কারণে সবার এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে, কারণ ইউএসকে আমরা জানি সেখানকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বেশ কার্যকর, একজন আরেকজনকে হচ্ছে জবাবদিহির জায়গায় প্রত্যেকটা জায়গায় এক ধরনের গেট বসানো আছে, একটা ছাঁকনি আছে, যে ছাঁকনির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা আসলে কাজ করে। সেখানে যেহেতু প্রশ্নটি উঠেছে, তাহলে প্রশ্ন আসতে পারে বিশ্বের আসলে কোন দেশ এই ডিপ স্টেটের বাইরে। তারপরে এরপরেও আমরা একটা কথা ঠিক বলতে পারি যে এই ডিপ স্টেট কিন্তু এক ধরনের কনসেপচুয়াল জায়গা, যেটা আসলে হচ্ছে এখন পর্যন্ত, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প হয়তো কিছু উদাহরণ, এলন মাস্ক কিছু উদাহরণের মধ্য দিয়ে সামনে এনেছেন, কিন্তু এই কনসেপচুয়াল জায়গাকে আসলে হচ্ছে প্রমাণের জায়গায় নিয়ে আসার জন্য যথেষ্ট পরিমাণ রাষ্ট্র থেকে রাষ্ট্র বিভিন্ন জায়গায় যথেষ্ট পরিমাণ আসলে সেরকম প্রমাণ নেই। এই ডিপ স্টেটের ক্ষেত্রে যেমন সামরিক বাহিনী প্রসঙ্গ আসছে, তাদের খেয়াল করলে দেখা যাবে যে আমার প্রতিরক্ষা যেমন তার সামরিক বাহিনীর ওপরে থাকে, তার কাঁধে থাকে এই দায়িত্বটি, তেমনি আসলে তার কাছে কিন্তু আসলে অস্ত্রও থাকে। আপনি ইউএসের ক্ষেত্রে যদি যাই, সেখানে ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন, এই ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন হচ্ছে সেই সংস্থা যাকে আসলে কেউই চটাতে চায় না। সেটা কীরকম? যুক্তরাষ্ট্রে কিছুদিন পরপরই আমরা দেখি যে বন্দুক যুদ্ধে এতজনের মৃত্যু, প্রতি বছর একটা হিসাবে দেখা যায় যে প্রতি বছর 1000 পার হয়ে যায়, সেটা বন্দুক হামলা এবং হচ্ছে সুইসাইড মিলিয়ে। তো এই ধরনের যে হামলা, এটা নিয়ে বহুবার
বারাক ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে বলি, বা সর্বশেষ যে প্রশাসন জো বাইডেনের প্রশাসন, সেই সময় বিষয়টি সামনে এসেছে যে মারণাস্ত্র নিয়ন্ত্রণ আইন, অর্থাৎ যেই চাইবে সেই মারণাস্ত্র কিনতে পারবে, এ ধরনের বিধি আরেকটু কঠোর করার এক ধরনের চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা বারবার আটকে গেছে। কিন্তু এনআরের ক্ষেত্রে বরং তারা একটি অদ্ভুত প্রপোজাল দিয়েছিল, যেহেতু স্কুলগুলোতে ব্যাপকভাবে এই বন্দুক হামলার ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন সময় এবং ব্যাপক সমালোচনা হয়েছে, যুক্তরাষ্ট্রে একটা সময় হচ্ছে এ নিয়ে বড় ধরনের আন্দোলন পর্যন্ত হয়েছে, সে সময় একটি খুবই মজার একটি প্রস্তাব এসেছিল যে শিক্ষকদেরও অস্ত্র রাখার এক ধরনের দাওয়াই সামনে আনা হয়েছিল, অর্থাৎ অস্ত্র বিক্রি কমবে না। তো এই জায়গা সরাসরি তখন বলে দেয়, এবং শেষ পর্যন্ত কিন্তু কোনো প্রশাসনই এই যেই মারণাস্ত্র নিয়ন্ত্রণ আইন, কঠোর মারণাস্ত্র নিয়ন্ত্রণ আইন, এটা কিন্তু শেষ পর্যন্ত কেউই করতে পারেনি। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে যে এই ডিপ স্টেট আসলে কি এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করছে কিনা। এটার পাশাপাশি আরেকটি গোষ্ঠী থাকে, সেটা হচ্ছে ধর্মীয় গোষ্ঠী। পাকিস্তানের ক্ষেত্রে এই ধর্মীয় গোষ্ঠী পরিষ্কারভাবে সামনে আছে, ইরানের ক্ষেত্রে সামনে আছে। তো এই ধরনের যে ধর্মীয় গোষ্ঠী, আরও অপরাপর অনেক দেশেই দেখা যায় যে এই ধরনের গোষ্ঠীগুলো সামনে থাকে, যারা হয়তো সরকারের কোনো পার্ট না, যারা হয়তো সরকারের অংশীজন না, কিন্তু যারা হয়তো একটা হুঙ্কার দিল, সরকারি একটি নীতি পাল্টে গেল, সরকার হয়তো কোনো একটি কমিটি ঘোষণা করলো বা কোনো একটা নীতি নেওয়ার ক্ষেত্রে এগিয়ে গেল, কোনো একটা নীতির বিষয়ক আলোচনা চলছে, তারা তখন দেখা গেল যে একটা বড় ধরনের মব ক্রিয়েট করে বা কোনো একটি সমাবেশ করে বা এমনিতেই এক ধরনের হুঙ্কার তৈরি করে তারা তাদের ভাষ্যটি আনলো যে এই আইনটি করা যাবে না, বা এই নীতিটি নেওয়া যাবে না, বা এই কমিটিটি করা যাবে না। তখন দেখা গেল যে রাতারাতি ওই সিদ্ধান্ত থেকে সরকার ফিরে এলো। তো এই কাজটিও কিন্তু এক ধরনের ডিপ স্টেটের মতো কাজ। তো নানাভাবেই, নানা দেশে, নানা পরিচয়ে, নানান আঙ্গিকে এই ডিপ স্টেট থাকতে পারে। সেটা আসলে কোন জায়গায় কিভাবে আছে সেটা সে দেশের নাগরিকটাই আসলে খুব ভালোভাবে বলতে পারবেন, সে দেশের রাজনীতিকরা ভালো বলতে পারবেন। এই ডিপ স্টেট আসলে রাষ্ট্রের বা নাগরিকের স্বার্থ কতটুকু রক্ষা করে সে প্রশ্ন থেকে যায়। দেখা যাক, ডোনাল্ড ট্রাম্প আজ অভিষিক্ত হবেন 47তম প্রেসিডেন্ট হিসেবে। তিনি এসে যুক্তরাষ্ট্রের এই ডিপ স্টেট সত্যি সত্যি ছিন্নভিন্ন করতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষায় আমরা থাকলাম। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।